সবাইকে শুভেচ্ছা, স্বাগত নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বাংলা সঙ্গীত সবসময় এগিয়ে গেছে প্রত্যেকটি সময়ের অত্যন্ত প্রতিভাবান শিল্পীদের হাত ধরে, তাদের কঠোর পরিশ্রমে। আজকে আমাদের সাথে যে তিনজন তরুণ অত্যন্ত মেধাবী সঙ্গীত শিল্পী আছেন, যারা প্রমাণ করেছেন তাদের সঙ্গীতের মাধ্যমে বাংলা সঙ্গীত এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গীতে যেরকম রয়েছে ভালোবাসা, তেমনি রয়েছে স্বপ্ন এবং স্বপ্নের বিভিন্ন রং। আমার সর্বডানে রয়েছেন আমাদের খুব পছন্দের শিশির ভাই। হাই, কেমন আছে শিশির ভাই? ভালো। তারপরে রয়েছেন বখতিয়ার। হ্যালো ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। তারপরে রয়েছে রিয়াল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? খুব ভালো। এবং কাহনে থাকবেন শুভ ভাই। ওদের প্রত্যেকে স্বাগত জানাই। শিশির ভাই, বখতিয়ার এবং রিয়েল এর আগেও এসেছিল আমাদের সাথে, আপনি প্রথম আসলেন। রাইট, থ্যাংক ইউ। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনি এসেছেন, এবং একটা ধন্যবাদ জানাতে চাই যে আবার অর্থনীতি ব্যাক করেছেন এবং সেই সাথে একটা নতুন প্রজেক্টও বখতিয়ার সাথে হয়েছে। আমি একটু প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি যে আপনার এই প্রজেক্টটা শুরু হয়েছে রাফাকে দিয়ে সম্ভবত, রাইট? রাইট, রাইট। তো এই ভাবনাটা কোত্থেকে আসলো? কারণ আমরা যারা আপনাকে অনেক আগে থেকে চিনি, সেই ডিএনএ যুগ, মানে আপনার সেই 2002-03 থেকে যখন চিনি আপনাকে, ওই শিশির ভাই আর এই যে কম্পোজার শিশির ভাইয়ের মধ্যে একটু ভিন্নতা আছে। এই জার্নিটার ব্যাপারে একটু জানতে চাই যে কিভাবে শুরু করলেন, ভাবনাটা কোত্থেকে আসলো? আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমার মানে গিটার বাজানোর ছাড়াও মানে আমার অ্যাকচুয়ালি অনেক শখ থাকে, মানে আমার মানে আই ফেল্ট লাইক আমার যে মিউজিক কম্পোজ করার ক্যাপাসিটিটা অনেক ছিল আগে থেকে, ছোটবেলা থেকে। জি জি। সো ওই সাইডটা না আমি কখনো এক্সপ্লোর করতে পারিনি। সো প্রথমে যে যখন ডিএনএ আমার যে প্রথম ব্যান্ডটা ছিল, ইউনো, মানে তুমি একসাথে আমরা একসাথে মিউজিক টাইমে করে আসছি। সো তখন থেকে আমি কিছু কিছু গানের সুর বানাতাম। সো অর্থনে যেমন আমরা যেমন পুরোপুরি আমরা একটা সুমন ভাই একটা আমরা প্রোডাকশনের একটা বিশাল বড় একটা হাত থাকে অর্থনে, তারপর আমরাও আমাদের ইনপুটটা দিই, একটা প্রসেস আছে কাজ করার অর্থনের মধ্যে। সো ওটা ছাড়াও আমি চিন্তা করলাম যে কিছু কিছু আমার গান থাকে হয়তো আমি একটু এক্সপ্লোর করতে চাই। সো রাফার সাথে আই থট লাইক ফার্স্ট ট্র্যাকটা যখন আসবে, সেটা যেমন গানটা আমার চোখ বন্ধ করে প্রথমেই চিন্তা করছি এই গানের সুরটা রাফার জন্য পুরো পারফেক্ট। সো অ্যাকচুয়ালি তখন ওভাবেই মানে ফার্স্ট চান্স নেওয়া একটা যে ঠিক আছে একটু ট্রাই করে দেখি এখন লাইক কেমন হয় গানটা। সো আনএক্সপেক্টেডলি দেখলাম ভালোই, মানে মাশাআল্লাহ ভালো একটা রেসপন্স আসছিল। সো তখন শোটা মোটামুটি করা হলো, অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। তারপরে টুকটাক আমার এই কয়েকটা গান যখন মাথায় আসে ওটা রেকর্ড করে ফেলা, তারপরে ওইটাকে কম্পোজ করা। একটা জিনিসের মধ্যে খুব গুরুত্ব দেই যেটা খুব টাফ এখন করা, এটা হচ্ছে ভিডিওগ্রাফি। সো ভিডিও করাটা ইজ আ ভেরি বিগ হ্যাসেল কিন্তু। সো আমি চেষ্টা করি নিজেই দৌড়া একটা টিম তৈরি করে আমরা কিভাবে একটা মানে ডিআইওয়াই প্রজেক্টের মতো করে একটা ভিডিও তৈরি করা যায়। সো ওটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ, বাট করি, চেষ্টা করি। দ্বিতীয় প্রশ্নে আসতে চাই, সেটা হচ্ছে যে অর্থহীনে ব্যাক করেছেন, আবার অনুভূতির জায়গাটা একটু জানতে চাই। মাঝখানে অনেকদিন কাজ করেননি, সেটাতে আমরা আপনাকে অনেক মিস করেছি। আসলে একটু অনুভূতির জায়গাটা জানতে চাই যে আবার ব্যাক করলেন, নতুন কি চ্যালেঞ্জের সামনে আছে, আমরা নতুন কি পাচ্ছি, সব মিলিয়ে। অর্থনীতির ব্যাপারটা হচ্ছে কি, মানে এই মানে আমি না ওই একটা ব্যান্ড সিরিয়াসলি করা ছাড়া আর কোনো ব্যান্ড করি নাই। মানে আমার যে প্রথম ব্যান্ড টুকটাক ছিল এটা খুব কম সময়ের জন্য, বাট অর্থনীতির ব্যাপারটা কি এটা বিশাল লম্বা সময়, 20 বছর ধরে আমার অর্থনীতি একটা ব্যান্ডে করা। সো আই বিকাম ভেরি কমফোর্টেবল, আসলে একটা নিজের বাসায় থাকার মতো একটা ইউজড হয়ে যাওয়া। সো ওটা ছাড়ার পর মানে আমরা যখন আমি একটা ব্রেকে ছিলাম, মানে বেশ কিছু সময় চলে গেল। সো আশাটা অবভিয়াসলি একটা বিশাল বড় আমার জন্য ব্যাপার, বিকজ আসে না একটা ব্যান্ড ছাড়া আমি কোনো ব্যান্ড করিনি। সো ওয়েন ইউ গো ব্যাক ইনটু দ্য ব্যান্ড, তখন ব্যাপারটা হচ্ছে একটা বিশাল পজিটিভ এক্সপিরিয়েন্স, and you know I feel like I'm at home, so এই জিনিসটা একটা very positive experience. সুমন ভাই must be অনেক হ্যাপি। Yeah, I'm happy too. সবাই হ্যাপি, আমরা সবাই হ্যাপি, রাইট। বখতিয়ার, একটু তোমার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই একটু নতুন গান হলো শিশির ভাইয়ের সাথে, এবং চমৎকার একটা মিউজিক ভিডিও। তুমি নিজেও একজন ভিডিও মেকার, তুমি নিজেও বানাও, তুমি এই ক্রিয়েটিভ আর্টটার সাথে তুমি খুব ভালোভাবে অ্যাসোসিয়েটেড। একটু জানতে চাই সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন। শিশির ভাইয়ের সাথে ডেফিনেটলি তোমার প্রথম কাজ নয়, একটু জানতে চাই এই গানটার ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, এই গানটার কাজ করা হয়েছে আসলে আরো 2-3 বছর আগে, তাই না শিশির ভাই? হ্যাঁ, শিশির ভাইয়ের এটা টিউন করা ছিল অনেক আগে। তো যেটা হয় যে শিশির ভাই ওনার যখনই যেটা মাথায় আসে সেটা তো উনি রেকর্ড করতে থাকেন। হ্যাঁ, এবং শিশির ভাই বৃষ্টির মতো কাজ করতে থাকে। হ্যাঁ, থাকে না, যখন যেটা মাথায় আসতেছে শিশির ভাই করতেছে, এটা করছি ওটা করছি, হ্যাঁ এটা দেখো ওটা দেখো, এখানে কি করা যায়। সো আমাদের একটা মানে মিউজিক নিয়ে ব্যাপক আড্ডা হয় আর কি। তো যেটা হয় যে এই গানটা আরও আগেই শিশির ভাই আমাকে দিয়ে রেখেছেন, 2-3 বছর আগে। তখন আমার মনে আছে যে শিশির ভাই যখন ট্র্যাকটা পাঠিয়েছে, শিশির ভাই বলছিল যে এটা একটা স্যাড কোন একটা লিরিকের উপর বেস করে একটা গান হতে পারে। তো তখন আমার কোরাসটা শুনেই আমার প্রথমে আসলে গানটা লিরিকটা এসেছে আমার কোরাসটা। হ্যাঁ, কোরাসটা আসে এবং আমি গুনগুন করে শিশির ভাইকে পাঠিয়েছিলাম।
এবং শিশু ভাই এটা শুনে ভীষণ পছন্দ করলেন, তাই না? মানে আমার যতটুকু মনে পড়ে One of শিশু his ভাই best lyrics. মানে কথাটা তো সুন্দর। So I'm like, oh my god, এটা তো মাস্ট। থ্যাংক ইউ শিশু ভাই। তো শিশু ভাই তখনই বললেন যে হ্যাঁ এটার উপর বেস করে আমরা আগাইতে হলে। তো কোরাসটা ডান হওয়ার পর তারপরে আমি আবার শুরু থেকে ওই কনসেপ্টের উপর ভেবে চিন্তে একটা লিরিকটা শেষ করি। সো তারপরে হচ্ছে কি একটা আসলে কখন রিলিজ করব না করব একটা সময় আমরা রাইট টাইমের জন্য একটু ওয়েট করছিলাম আসলে। সত্যি বলতে রেকর্ড হয়েছে, আমি দুবার ভয়েস দিয়েছি এটাতে, কারণ দেখা গেছে একবার রেকর্ড হয়ে গেছে, আমরা ভেবেছিলাম ওটাই ফাইনাল। তারপরে যে সময় গেলে যেটা হয়, হ্যাঁ 2 বছর আগে হয়তো ভয়েস দিয়েছি, তারপর আবার মনে হলো আরেকবার হয়তো দিলে ভালো হয়, তার আরো 2 বছর থাকলে বোধহয় আরো 2-3 বার আমরা ভয়েস দিতাম। আবার গানটা release করলাম। তো যেটা হলো যে এভাবে করতে করতে আস্তে আস্তে আমরা একটা টাইমে এসে মনে হয়েছে যে না এই গানটা এখন আমরা Right time to রিলিজ করতে পারি। তারপর ভিডিওগ্রাফির ব্যাপারে বলছিলেন, যেটা হচ্ছে যে এই ভিডিওটা আসলে সবার ব্যাপক একটা পরিশ্রমের একটা ফসলই বলা চলে। ভিডিওতে কাজ করেছে, ডিওপি হিসেবে কাজ করেছে জেএম রাফি। ইনফ্যাক্ট ওরই আসলে অনেকগুলো আইডিয়া ছিল এখানে, কালার গ্রেডিং ও সে করেছে। এবং পানিতে নেমে যেই হ্যাঁ ও আমাকে নামাইছে পানি। পানিতে নামার ব্যাপারটা ছিল, আমরা বোটে করে যখন যাচ্ছি আমি তখন বলছিলাম যে এখানে পানি তো খুব বেশি না। শিশু ভাইকে বলছিলাম শিশু ভাই এখানে আপনি রাইট আমার তো ভয় লাগে, এত বড় একটা পানির জায়গা, আমি কি করবো, কতক্ষণ দাঁড়ায় থাকি। আমি কিন্তু স্বপ্নেও ভাবি না যে শিশু ভাই আসলে এটাতে রাজি হবে। হ্যাঁ আমি জাস্ট বলেছিলাম যে আচ্ছা এটা নামলে ব্যাপারটা হয়তো সুন্দর হবে, ড্রোন টোন দিয়ে সুন্দর একটা ব্যাপার আসবে, বা শিশু ভাই নামবে না। আমার এমনই মনে হয়েছিল, কিন্তু হ্যাঁ রাফির সাথে আলাপ করছিলাম, রাফি আমাকে বলছে শিশু ভাই কি নামবে আসলে। আমার মানে ব্যাপারটা হলে ভালোই হয়, দেখা যাক। পরে দেখলাম শিশু ভাই আগ্রহ করলেন না, তাই না, যে হ্যাঁ ঠিক আছে ট্রাই নেই। কারণ এর আগে আমরা মানে হয় না একটা জায়গায় যাওয়ার পরে ওই জায়গাটার আশপাশ কেমন কি, হ্যাঁ আমরা 2 দিন ছিলাম তো ওখানে। সো পরদিন শিশু একটু কমফোর্টেবল হয়েছে ওই জায়গাটায়, নদীটার ব্যাপারে একটু আইডিয়া হলো যে এখানে বিপজ্জনক কিছু নাই। হ্যাঁ তো অ্যামেজিং এক্সপেরিয়েন্স ছিল আর কি। সাবরিন কাজ করেছে মডেল হিসেবে। আচ্ছা আরো আসবোই গানটার ব্যাপারে একটু। রিয়াল তোমার কাছে যাই। রিয়াল, তুমি খুবই ভার্সেটাইল একজন মিউজিশিয়ান, খুবই পছন্দের, এবং তোমার গান সবসময় আমাদের মোহিত করে। হায়ার তোমার ব্যান্ড, সো ব্যান্ডের হাল হকিকত বলো, কি অবস্থা, ব্যান্ড নিয়ে কি তোমার? আমি সবসময় চাইতাম তুমি একটা ব্যান্ড করো, যদি আমরা ব্যান্ডের এক্সপেকটেশন থাকে, দেন अगेन তুমি সব দিকেই ব্যান্ড যেটা হচ্ছে বক্তের ভাই তো আমাকে অনেক আগে থেকে চিনে, মানে ভাইয়ার সাথে আমার পরিচয় ভাই কত 2009-10 এরকম। হ্যাঁ তো তখন থেকেই দেখা গেছে আপনার সেমি ক্লাসিক্যাল বা এই ধরনের মিউজিকের পাশাপাশি ব্যান্ডের একটা শখ ছিল, গিটারটিরা টুকটাক একটু বাজাইতাম আর কি। তো একটা ব্যান্ড করছিলাম সেক্রেট সাইলেন্স, ইউনো ভাইয়া জানে। সো ওই ব্যান্ডে আমি পরে জয়েন করি, ব্যান্ডটা আরো অনেক আগের। সো ওইভাবে শুরুটা আর কি। হ্যাঁ তো এখন যেটা হচ্ছে, এখন আমাদের এই সাউথ এশিয়ান সাইডে সুফি যে মিউজিকটা, এটা বেশ অনেক আগে থেকেই কিন্তু বেশ প্রচলিত। হ্যাঁ তো আমার যেটা প্ল্যান যে কিছু বাংলা নতুন সুফি গান যদি করা যায় তাহলে কেমন হয়, তো ওই ভিশন নিয়ে আগাইতেছি এখন। গ্রেট। তাহলে একটা গান শুনি, কি করবে আগে? আজকে ওই এরাতে যাব না, আজকে আমার নিজের একটা গান শোনাই। শিওর ফুলি ভালো লাগবে। আচ্ছা এটার একটা ছোট্ট স্টোরি বলি। এটা 2016 সালে আমি টিউন করছিলাম। এখন পর্যন্ত এটা মানে অন এয়ারে কোথাও আমি গাই নাই, ইটস টোটালি আনরিলিজড। ওকে গ্রেট ভেরি স্যাড টু সে। এটা মশিউর রহমান অনিক আমার চুরি হয়ে যেতে পারে আর কি এখান থেকে, জোকস আবার নট পসিবল। আমার ফ্রেন্ড যমুনা টিভিতে আছে সাংবাদিক অনিক, মশিউর অনিক, ওর লেখা। ওকে আর আমার সুর করার চেষ্টা, শুনি। রোদেল আকাশে বৃষ্টি ঝরাও, চঞ্চল মনটাকে প্রেমেতে ভাসাও, রোদের আকাশে কেন বৃষ্টি ঝরাও, চঞ্চল মনটাকে প্রেমেতে ভাসাও।
চাতকিনি রাতে হয়ে রাতের প্রদীপ কেন আলোয় জড়িয়ে দাও আমার আকাশ এ যে আবারও ছোঁয়ায় জাগে উতলা বাতাস এ যে আবারও পুরনো ফুলে নতুন সুবাস এ যে আবারও ছোঁয়ায় জাগে উতলা বাতাস এ যে আবারও পুরনো ফুলে নতুন আমার হৃদয় মাঝে তোমার কথা ভেবে মনের ভাষায় গাই বেসুর গান তবু বলিনি তোমায় আমি আমার গানের কথা যে গানে ভাসিয়েছে আমার প্রাণ চাতকিনি রাতে হয়ে রাতের প্রদীপ কেন আলোয় জড়িয়ে দাও আমার আকাশ এ যে আবারও ছোঁয়ায় জাগে উতলা বাতাস এ যে আবারও পুরনো ফুলে নতুন সুবাস এ যে আবারও ছোঁয়ায় জাগে উতলা বাতাস এ যে আবারও পুরনো ফুলে নতুন Amazing. থ্যাংক ইউ চমৎকার একটা গান শুনলাম। অনেক কিছু আছে গানটাতে। আচ্ছা, কথা শুনবো, আরও গানও শুনবো। ভক্তি একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক নিচে একটা ছোট্ট বিরতি ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভে। আচ্ছা, একটা গান শুনি। সেখানে গুনগুন করছিলেন, আপনারা একটু টিউন করে নিচ্ছিলেন। চমৎকার একটা গান, গানটা শুনি আগে, তারপরে কথায় ফিরছি। হ্যাঁ, সো বেসিক্যালি এই গানটা তো মাত্র রিলিজ হলো, Right. আমরা প্র্যাকটিসও করিনি, জাস্ট সবাই আসার আগে আমি জাস্ট টুনটাং করে একটু জাস্ট গিটারটা দেখে নিয়েছি। বাট উই নো ইউ শিশির ভাই, সো আপনি জাস্ট আমরা জানি, আর তো কিছু বলতে হবে না। এইটাও একটা ভাষণ হয়ে যাবে, একটা অন্যরকম রেন্ডিশন হয়ে যাবে একটা। ট্রাই করি আমরা। ওকে, ট্রাই করি। কতটা দিন ধরে কিছু বলবো বলবো ভেবে কেটে গেছে কত কাল কত প্রহর। এই ক্লান্ত বিষাদ ক্ষণে অবারিত কত যে ভোর কালো হয়, বৃষ্টি নামে কখনো কি বৃষ্টির ভোরে মনে হয় পাশে বসে থাকা সেই ক্ষণ মিথ্যে নয়। আমার দু চোখে তোমার দু চোখে কেবল স্বপ্নের সব সুখ মুচকি হাসে তোমার হাতে এখন কে হাত রাখে তোমার চোখে কে বা সব তোমাকে শত ব্যথা তুলে কে বা কাছে সুখী এত সুখের উৎস কোথায় জানি ভেজা বাতাসে ও পাশে কত কান্না উপহাস
এই পাজরে জমা ধুলো আজ মুছেনি তোমার হাতে এখন কে হাত রাখে তোমার চোখে কে বা স্বপ্ন আঁকে তোমার চুলে সুবাসে কে ভাসে আমি হয়তো পাশে নেই আছি তোমার মাঝে কখনো কি হৃদয় আকাশে শোনা গেছে পদধ্বনি ভেসে ওঠে অচিন পথে পদধূলি এই নির্বাসিত হৃদয়ে পুরনো ছবির মতো বারান্দাতে তোমার আমার এক তোমার হাতে এখন কে হাত রাখে তোমার চোখে কে বা স্বপ্ন আঁকে তোমার চুলে সুবাসে কে ভাসে আমি হয়তো পাশে নেই বাঁচি তোমার মাঝে তোমার হাতে এখন কে হাত রাখে তোমার চোখে কে বা স্বপ্ন আঁকে তোমার চুলে সুবাসে কে ভাসে আমি হয়তো পাশে নেই বাঁচি তোমার মাঝে বিউটিফুল, চমৎকার। আই মিন এই ভার্সনটাও মানে এই যে অ্যাকোস্টিকে হলো সেই কার শুভ ভাই, থ্যাংক ইউ শুভ ভাই। শুধু সেই কারের অন্যরকম আমার কাছে মনে হচ্ছিল ঠিক ওই 80-তে ফিরে গেছি আর কি, কিছুটা ওইরকম একটা ফিল পাচ্ছিলাম। ওই ইন্টেনশনে করা ছিল, পুরোনো টাইপের একটা ফিল ছিল। রাইট। তো এই জায়গাতে একটু আসতে চাই শিশির ভাই, এবং একই প্রশ্ন আমি বক্তৃতা করতে চাই। সেটা হচ্ছে যখন আপনারা ব্যান্ডে যখন কাজ করছেন তখন এক রকমের সাউন্ড, এক ধরনের ফিলসফি, এবং যখন আলাদা করে করছেন দুটোর মধ্যে মিল নেই। খুব কম মিউজিশিয়ান আছে যারা এই দুটোর মধ্যে ভিন্নতা রাখতে পারেন আসলে, বাট আপনারা সাকসেসফুলি করতে পারেন দুজনেই। আমি যখন বক্তিয়ারকে আলাদাভাবে ওর গানগুলো এখন শুনি, ওর কম্পোজিশনগুলো যখন, তখনও এমন করে ইনস্ট্রুমেন্টালগুলোও একেবারে ইউনিক হয়, সেটার সাথে ব্যান্ডের কোনো মিল পায়, মানে একটু ভিন্নতা থাকে আর কি। এইটার সেক্টরটা কি আসলে? পলাশ, এটা সেক্টর সব থেকে বেটার তুমি জানো। আচ্ছা, যদি আমি প্রবলি এটা এক একজনের কাছে এক এক রকমের ব্যাপার, সেটা আপনাদের ব্যাপারটা একটু জানতে চাই আসলে। আচ্ছা, আমার ব্যাপার হচ্ছে বেসিক্যালি গানের না মানে অনেক রকমের অনেক রকমের ভাইব, অনেক রকমের ইমোশন থাকে, রাইট? আমরা একটা ব্যান্ডের ক্ষেত্রে করতে গেলে একটা মেটাল গান করলাম বা রক গান করলাম, এন্ড ওই ভাইব, ওই ক্রিয়েশনটা যখন তৈরি হয়, ওইটাকে আমরা কেটার করি, আমরা গানটাকে তৈরি করি। সো অনেক রকম গান করতে চাই যেটা হচ্ছে যে ইটস কামিং ফ্রম আ ডিফারেন্ট, লাইক লেটস সে গানটা পুরোপুরি একটা অন্য ধাঁচের আমরা নিয়ে যেতে যাচ্ছি। সো ওই ফিলটা, ওই ভাইবটা ক্রিয়েট করতে যাচ্ছি। সো তখন হয় কি, গানটা আমাদের চিন্তায় হয় একটু ব্যান্ডের বাইরে এরকম হতে পারে, বা সামথিং কমপ্লিটলি আমরা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, দ্যাটস নট ইভেন সুটেড ফর দ্য ব্যান্ড। হয়তো when you're doing something like ওয়ারফেজের জন্য একটা গান কিন্তু ওরকম রাইট না হতে পারে, বাট there is some deep side to you যেটা you want to express, ওটা সেন্স মেক করতে পারে, রাইট? সো ওই দিক থেকে মানে ডিফারেন্ট। এটার জন্য যেমন আপনি একটু আগে বলছিলেন যে ডেলিবারেটলি ব্যাপারটা করেছেন, এই টিজের ওই ফিলটা আনার চেষ্টা করেছেন আসলে, তো এটার জন্য কি গান শুনতে হয় কিনা, বা একটু পিছনের দিকে যেতে হয় কিনা এই টিজের গানগুলো? আই থিংক গানটাকে এনজয় করতে হয়, লাইক ইফ ইউ এনজয়, লাইক আমরা যদি এখন একটা এনজয় করি, এই টিজে হঠাৎ একটা গান শুনলাম, যেমন একটু বাইরের কথা নিয়ে আসি, যে লেটস সে ড্যাফট পাঙ্ক ইজ সাচ আ বিগ মানে সেন্সেশন বাইরে, কিন্তু ওরা কিন্তু ওই যে অনেক রেট্রো ব্যান্ডসগুলোকে তারা ওই এলিমেন্টসগুলোকে ভরে তারপরে কিন্তু পুরো গানটাকে রিভ্যাম্প করতেছে, এন্ড ইটস কমপ্লিটলি একটা মডার্ন ব্যান্ড। ইভেন এখন যদি পপ আর্টিস্টের মধ্যে ডুয়া লিপা ধরি, তারাও কিন্তু অনেক রেট্রো সিন ডিস্কো পপ গুলোকে আবার রিভ্যাম্প করছে। সো আই থিংক বাংলাদেশ না অনেক রিচ মিউজিক আছে আমাদের প্রথম দিকে, যেগুলো 80s-এ করা, 70s-এ করা, 90s-এ করা, এন্ড ওগুলো না আমাদের এখনকার জেনারেশনটা আই অলওয়েজ ওয়ান্ট যে এই জিনিসটা শুনুক, মানে আমাদের সুরগুলা, মেলোডিগুলা যে কত স্ট্রং ছিল, কম্পোজিশনগুলো, আই ওয়ান্ট যে ওই ফিলটা পাক। সো সামটাইমস আই থিংক সাবকনশিয়াসলি ওইভাবে ক্রিয়েট করা গানগুলো। বক্তিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা কেমন আসলে?
আমার কাছে অনেকটা সিমিলারই আসলে শিশু ভাই বলে দিয়েছেন। আমি আমি সোজা সাপটা দেখি কিরকম যে মিউজিক করছি, মিউজিকটা করে আনন্দ পেলেই হলো আমার কাছে ব্যাপারটা এমন। সো আমার কাছে যেটা করে আমি আনন্দ পাচ্ছি সেটা আমি করতে চাই। এখন ব্যান্ডের মিউজিকের কথা যদি বলি বা সোলো ইনস্ট্রুমেন্টাল বা প্রজেক্ট, ব্যাপার হচ্ছে যখন কারোর সাথে কাজ করা হচ্ছে, তখন এটা তো মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শিশির ভাই। সো ডেফিনেটলি এখানে আসলে লিরিকের যে ইনপুটটা দেয়ার আমার, আমি কিভাবে গাইবো না গাইবো, ভয়েস তো আমি আমার এক্সপ্রেশনটা ট্রাই করবো আমি আমার বেস্টটাই দেওয়ার জন্য, হ্যাঁ। আর লিরিক্যালি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আমাদের মধ্যে। শিশির ভাইও একটা হয়তো জানান যে আসলে মিউজিকটার সাথে উনি কিরকম আবহের একটা লিরিক চাইছেন, হ্যাঁ। তখন ওটা আমি আমার একটা ওইখানে একটা আলাদা একটা মজা হয় যে ব্যান্ডে যখন কাজ করতাম তখন একরকম ছিল, আর অন্য কারোর সাথে প্রজেক্ট করতে গেলে তখন আবার আর একটা ব্যাপার দাঁড়ায়, হ্যাঁ। আমি যখন সুমন ভাইয়ের সাথেও বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করেছিলাম একসাথে, সো এটা আবার অন্যরকম একটা ফান। আবার আমি যখন ইনস্ট্রুমেন্টাল করি তখন একটা ব্যাপার থাকে কি যে ওখানে আমার বেশিরভাগই গিটার ইনস্ট্রুমেন্ট করেছি, আমি ফ্লুট কিছু করেছিলাম, সেগুলো কভার ছিল তো। সো গিটার ইনস্ট্রুমেন্টালগুলোই আমি বেশি ওন করি, ওগুলো আমার নিজের কম্পোজিশন। সেই ক্ষেত্রে একটা ব্যাপার যেরকম থাকে যে আমি কোনো একটা সাবজেক্ট চিন্তা করি, আমার হচ্ছে মিউজিক করার জন্য কোনো একটা সাবজেক্ট লাগে, আমার, হ্যাঁ। তো কোন একটা সাবজেক্ট চিন্তা করি, ওই সাবজেক্টটাকে চিন্তা করলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা চিন্তার জগৎ তোমারটা আসলে একেবারে ইউনিক, আসলে অন্যরকম ওইভাবেই আসলে, হ্যাঁ। তো আমি অনেকটা ছবির মতো করেই চিন্তা করি, কিন্তু এক্স্যাক্টলি, হ্যাঁ। ওখানেও আমার মিউজিক করার সময় আমার কিছু ব্যাপার থাকে যে এটা কি একটা থাকে না যে আমরা যখন ছবি আঁকি বা ছবি এডিট করি, যখন আমরা কি এটা কুলের দিকে রাখবো নাকি একটু ওয়ার্মের দিকে রাখবো, মিউজিকের ক্ষেত্রেও তো তাই ব্যাপারটা আছে। তো মিউজিকের ক্ষেত্রে আমি ওইভাবে চিন্তা করে আগাই কিছু ব্যাপার। এখন এটা এক্সপ্রেস করাটা একটু কঠিন পলাশ ভাই আমার জন্য, আমার মনে হয় অনেক কিছু এক্সপ্রেস করে দিয়েছে, আমরা বুঝতে পেরেছি। আমি একটা কথা অ্যাড করতে চাই, আমার কিন্তু ভক্তির সাথে যেমন ফার্স্ট গানটা যে রাফা গানের কথা আসছিল, তখন থেকেই কিন্তু ভক্তির সাথে আমাদের যে ডিসকভারিটা, ওর সাথে কিন্তু আমার খুব ভালো একটা কেমিস্ট্রি, এটা অনেকেই জানে। আবার যে যখন আমাদের গানগুলি ক্রিয়েট করি, ওর লিরিক্যাল বা ওর মিউজিক্যাল চিন্তাধারা, it creates a very strong bond আমাদের মধ্যে, so that also becomes a very এটাই তো শুড বি একটা একজনের সাথে একজনের হৃদ্যতা, এটা তো আসলে ভালো একটা সঙ্গীত ক্রিয়েশনের ক্ষেত্রে যথেষ্ট। আমি একটু রিয়াল তোমার কাছে জানতে চাইবো যে যেমন বলছিলাম যে তুমি অনেক ধরনের গান করো, আমাদের সবার মধ্যে যেমন 90s এর একটা ইনফ্লুয়েন্স আছে আর কি। শিল্পী যেমন খুব চমৎকার করে অনেক পিছনের দিকে অনেক বাংলা গানের কথা বলছেন যে যেগুলো পুরনো, সেগুলো অনেক বেশি রিসোর্সফুল এবং সেগুলো থেকে অনেক কিছু সম্ভব। তোমার যদি আমি যদি বলি যে তুমি কোন সময়টার গান থেকে বেশি প্রভাবিত, তাহলে সেই সময়টা কি হবে? সেটা কি 90s নাকি আরেকটু পিছনে? আমি 80s আর 90s, ওকে, একদমই, হ্যাঁ। এবং শিশির ভাই, বক্তব্য ভাই দুজনে যেভাবে বললেন, মানে আমি ওনাদের সাথে কমপ্লিটলি অ্যাগ্রি। এবং এখন মানে আমাদের পরের জেনারেশন যারা আসতেছে বা আছে এখনো, ওদের উচিত এখন 90s এর গানগুলোকে নতুন করে শুনে এবং ওইভাবে ইম্প্রোভাইজেশন করে, আমি যেটা ফিল করি আর কি, যে ওইভাবে করে জিনিসগুলা ডেফিনেটলি নতুন গান বানানো উচিত, হ্যাঁ। আমি আমার মতো না, কারণ আমি অনেক গান মানে বানায় ফালায় রাখছি, তো ওইটাই গান শুনতে করা উচিত। গান শুনি আগে নাকি বক্তের গাবে? ভাইয়ার কাছে এখন গাইলাম। আচ্ছা, তাহলে তুমি করো, তারপর বক্তের কাছে শুনবো। আচ্ছা, আমরা একটা একটা করব। আচ্ছা, শিওর। এটাও আমার নিজের একটা গান, 4 বছর আগে এটা শুরু করছিলাম, বাট এই গানটাও আনরিলিজড টোটালি, আজকে শোনাই। আচ্ছা, এই গানটার লিরিসিস্ট হচ্ছে রুমান রুমি ভাই, আমার খুব ক্লোজ একজন বড় ভাই, এবং সুরটা আমার। বসে আছি অনাদিকা ধরে, নিয়ে অনন্ত আকাশ বুকে, বসে আছি অনাদিকা ধরে, নিয়ে অনন্ত আকাশ বুকে, আসবে কি আমার আকাশে ভালোবাসার রোদ্দুর হয়ে?
ভালোবেসে ঝরেনি কখনো শ্রাবণ ধারা আমার আকাশ জুড়ে শুধু রুদ্র ছায়ার খেলা ভালোবেসে ঝরেনি কখনো শ্রাবণ ধারা ওঠেনি তো রংধনু ওই পূব আকাশ জুড়ে হারায়নি কখনো মন তোমায় দেখার আগে আসবে কি আমার আকাশে ভালোবাসা রোদ্দুর হয়ে ছুঁয়ে যেতে চাই আমি তোমার হৃদয়কে আমার আকাশ বদলে যায় অন্য আকাশে ছুঁয়ে যেতে চাই আমি তোমার হৃদয়কে আমার আকাশ বদলে যায় অন্য আকাশে এই যে সুন্দর কর্ড প্রোগ্রেশনস আর কি, মানে আমার তো হয় না আসলে, মানে এই কিভাবে একটু এত সুন্দর একটা গানের মধ্যে যেই অন দ্য গোতে আসলে ঢুকায় দেয়, মানে আমি জানি না এটা কিভাবে হয়, হয়তো আমার শিখতে হবে। আমি একটু সেই হিসেবে আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে এমন কোনো গান আছে কিনা যেটা আপনাকে জীবনকে অন্যভাবে দেখাতে শিখিয়েছে আসলে, সেটা কাভার সং হতে পারে, আপনার নিজের গান হতে পারে। নিজের গান ডেফিনেটলি হয় না, বাট মানে এটা হয় কি, গানের ব্যাপারটা না একটা কোনো গান আমার কখনো চেঞ্জ করেনি, বাট ডিফারেন্ট লাইফের ফেজে ডিফারেন্ট কিছু গান এসে খুব বড়ভাবে ইনফ্লুয়েন্স করে যায়। হয়তো খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি, মানে খুব বাজে একটা লাইফ এক্সপিরিয়েন্স হলো, তখন কিছু গান সাথে আসে। তারপরে অনেক সময় অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো, তখন একটা গান আসে। সো এভাবে কিছু কিছু গান কিছু আমাকে সবসময়ই করছে। আর ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি গানের ইনফ্লুয়েন্স না বেশিরভাগ আমার খুব ডিফারেন্ট, মানে অ্যাকচুয়াল যেমন অনেক মেটাল গান করি, বাট মেটাল অ্যাকচুয়ালি আমার ইনফ্লুয়েন্স না, আমি অনেক ক্লাসিক্যাল মিউজিক শুনি, তারপরে অনেক গেম খেলতাম, তো আমার গেমের অনেক কম্পোজার ভালো লাগে, সো তারপরে মুভি কম্পোজার্স ভালো লাগে। সো এইসব জিনিসগুলো আমাকে খুব মানে ইনফ্লুয়েন্স করে অ্যাকচুয়ালি, বাট ওইটাই মানে নির্দিষ্ট কিছু নেই, বাট ডিফারেন্ট অনেক জিনিস একটা ইনফ্লুয়েন্স প্লে করে। আর অনেকগুলো কথা শুনবো এবং গানও শুনবো, আরেকটা বিরতি নিতে হবে দর্শক, চারটা ছোট্ট বিরতি ফিরছি, এখনই সঙ্গে থাকুন। জি হ্যাঁ দর্শক, আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতে লাইভ। বক্তিয়ার গান শুনি একটা, তারপরে কথায় ফিরছি। ওকে, হ্যাঁ, ছবি আঁকার মতো একটা গান শুনতে চাই। আমার লেখা শুরু করা একটা গান, গানটার নাম তোমার গন্ধ খুঁজে পাই। গন্ধ খুঁজে পাই গানটা, এটা 2017-18 সালের দিকে লিখেছিলাম আমি, অনেক বছর হয়ে গেল। ওভাবে কোনো টিভি শোতে এখন পর্যন্ত গাওয়া হয়নি গানটা, এবারই প্রথম। বাহ, গ্রেট গ্রেট গ্রেট। দেখো তোমার কোমল প্রস্তর অঙ্গ ডুবে গেছে কোমল জলে, আলো থেকে নেমে এসে অন্ধকারে তলিয়ে গেছে একার শরীর। সবুজ লাল শাড়ির রং মুছে গেছে, এই তো সেদিন বৃষ্টিতে ভয়। শহরে ত্রিচক্রযান থেমে গেছে, পথে পথে আলোর বিস্ময়। জলের কপাট ভেঙে ভোরের শীতলতা পুড়ে উড়ে এসে বসে কি কোনো শালিক তোমাকারে। নিদারুণ স্তব্ধতা অগ্নিময় নীল
কণ্ঠ ভুলে খোঁজো কি আমায় এখনো এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই ঘুমন্ত কপালে চন্দ্রলেখা ছুঁয়ে গেছে প্রীতিকণা অনিন্দের সাধার সব ছুঁয়ে গেছে তবু চলছে জগৎ মেঘচন্দ্রমা চোখের জল মুছে ফেলে নিদারুণ স্তব্ধ দিগন্তে তুমিও কি তাকিয়ে থেকে ভাবো আমার মতো ছুটন্ত স্টেশনে হাজারো মুখের ভিড়ে আমি খুঁজি প্রিয় মুখ এখনো এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই ভুবন পড়ে আছে দিশাহীন অনুভূতি হয় না বিলীন রং তুলি আর ক্যানভাসে জমে গেছে ধুলো কথা ছিল দেখবো সমুদ্র দক্ষিণের বাতাসে ভাসবো ঝড়ো হাওয়া এসে করে যেন স্বপ্ন এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই অ্যামেজিং, বিউটিফুল। কি সুন্দর সুর, অনেক সুন্দর, অনেক favorite একটা সুন্দর। গান। এবং এটা কি রিলিজ হয়েছে? হ্যাঁ রিলিজ হয়েছে। রাইট, ওকে। 17তেই, রাইট? না, এটা রিলিজ হয়েছে এই যে 24-এ রিলিজ হলো। আচ্ছা, বে অফ বেঙ্গলের সেকেন্ড আম সো সরি, আমি মানে শুনি না। গানটা লেখা শুরু করেছিলাম হ্যাঁ। আমি 17-18 দিকে, বাট রিলিজ হয়েছে একটা প্রশ্ন যেটা আসলে 25-এ ভুলে গেছি। 25 তো একটা প্রশ্ন, যে প্রশ্নটা আসলে অনেকের এবং আমারও, এটা হচ্ছে যে বে অফ বেঙ্গলের ব্যাপারে আসলে যে তুমি এখন কাজ করছো না আপাতত, অনেক কিছুই পরিষ্কার না আসলে আমাদের কাছে। আমি যদি একটা কথা তোমাকে জানতে চাই যে তুমি কেন নেই ব্যান্ডে, তাহলে উত্তরটা কি হবে? একটা কথায় একটা মানে ছোট করে অ্যান্সার দিলে, মানে আই হোপ দ্যাট কভারস এভরিথিং। আচ্ছা, ছোট করে ব্যাপারটা বেশ কঠিন, কারণ কথার পিছে কথা থেকে যায় যে তাহলে কি এই জন্য, তাহলে কি ওই জন্য। বাট ইটস আপ টু ইউ, তুমি বলতে পারো। আমি যদি একটু সুস্পষ্টভাবে ক্লিয়ার করে বলতে চাই অল্প কথায়, যেটা হচ্ছে আমরা যা কিছুই করি লাইফে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। তো মিউজিক করার পেছনেও আমাদের তো কারণ থাকে। এক্স্যাক্টলি। এখন আমি মিউজিক করি আসলে মূলত প্রথমত আমি আনন্দের জন্য মিউজিক করি, আর পরে হচ্ছে গিয়ে জীবিকার তাগিদে মিউজিক আমার রাইট। জীবিকা হয়ে গেছে। আমি তাই করতে পছন্দ করি, জীবিকার জন্য যেটা করতে আমার ভালো লাগে আসলে। হ্যাঁ, সো মিউজিক করতে এবং ছবি আঁকতে আমার ভালো লাগে। এই দুটো থেকে যদি আসলে ইনকাম হয় তাহলে আমার জন্য সেটা মানে করা তো আনন্দেরই, পেইন্টিং করা, মিউজিক করা, এবং পাশাপাশি যদি ইনকাম হয় সেক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যান্ডের ব্যাপারে একটু বলা কঠিনই। হ্যাঁ, আমি সবসময় খুবই রেসপেক্টফুল থাকতে চাই ব্যান্ডের প্রতি, আমার ব্যান্ড মেম্বারদের প্রতি। সবাই আমরা আসলে খুব ভালো ফ্রেন্ড তো। হ্যাঁ, অনেক বছরের আমাদের বন্ধুত্ব, হ্যাঁ, বন্ধুত্ব, অনেক অনেক মেমোরিজ আমাদের অনেক।
সময় কেটেছে আমাদের, চড়াই উতরাই পার করছি সবাই একসাথে। আর তো আমার মনে হয় কি যে আনন্দটা বোধহয় হচ্ছিল না আচ্ছা, একসাথে মিউজিক করার। তো এটা ছোট করে যদি না বলতে চাই, বুঝতে পেরেছি আসলে, এবং আই থিঙ্ক প্রথমে এতগুলো কথা আসলে বলা এই জন্যই আসলে, হ্যাঁ আমরা উত্তরটা যে- পেয়ে গেছি আসলে। হ্যাঁ। এখানে এই ছোট্ট উত্তরটার ভিতরে সবকিছু আছে, যারা চিন্তাশীল মানুষ তারা বুঝবেন। হ্যাঁ, একটু জোর করে আসলে আমরা ট্রাই করছিলাম Right, right, ব্যান্ড। right. আমার দিক থেকে এমনই মনে হচ্ছিল যে একটু Exactly. জোর করেই ট্রাই করছিলাম ব্যান্ডটাকে যে কোনো ভাবে Right. বাঁচিয়ে রাখার জন্য বা করার জন্য। বাট আই হোপ ওরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে ব্যান্ডটাকে, আমার বিশ্বাস। রিয়াল, তোমাকে কাছে একটু ছোট্ট করে শুনতে চাই একটা জিনিস, sure. সেটা হচ্ছে যে তোমার সামনে কোনো গান আসছে কিনা? সামনে বলতে আমি লাস্ট যে গানটা আমার শুনেছি ওই গানটার কাজ চলতেছে, সো হোপফুলি হয়ে যাবে, এর মধ্যে বের হয়ে যাবে। তুমি কি আমাকে দুটো লাইন শোনাতে পারবে? যে আমার খুব পছন্দের একটা গান আছে, আমি তোমার ভয়েসে শুনেছিলাম, তুমি আমার ঘুম, ছোট্ট করে শুধু অল্প। ওরে বাবা, তারপরে TW সনিক ভাই। হ্যাঁ, খুবই ছোট্ট করে শুনবো। আচ্ছা sure. শিবাই, জাস্ট ট্রাস্ট মি, এই গানটা অন্য লেভেলে নিয়ে যাবে আসলে, যখন ও খালি গলায় করে। প্লিজ অল্প ছোট্ট করে শুনবো। এটা সৈনিক ভাই মানে অসাধারণ গেয়েছেন, ইব্রাহিম টিপু ভাইয়ের কম্পোজিশন। ওকে, এবং সোহেল আলমান ভাইয়ের লেখা, সালাম আলাইকুম লেখা। ছোট্ট করে শুনবো কিন্তু। শিওর। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। Thank you. অসাধারণ গাইছে। অসাধারণ, ওর গলাটা খুব সুন্দর। রাইট। হিসেবে একটু জানতে চাই যে এখন ব্যান্ড সঙ্গীত নিয়ে আসলে প্রশ্ন করতে চাই না, কারণ আমরা সবাই জানি একটু ব্যান্ড সঙ্গীতের বাইরে যেসব কাজ হচ্ছে, যেমন ওটিটিতে কাজ হচ্ছে, ফিল্মে কাজ হচ্ছে, অনেক ভালো ভালো আর্টিস্ট উঠে আসছেন। আপনার টেকটা একটু জানতে চাই যে কি দেখছেন এখনকার এই সঙ্গীতের যে চর্চাটা, মানে ফিল্মে বলতে ফিল্মের গানের কথা বলছি আর কি। আই থিঙ্ক এখন গান অনেক দিক থেকে অনেক অ্যাডভান্স করছে, যেমন পপের দিক থেকে আমি দেখলাম বেশ নতুন নতুন একটা ট্রেন্ড আসতেছে, যেটা আগে ছিল না। ওই গানটা ইভলভ করছে, সো এটা আমাদের ওয়েলকাম করা উচিত। অনেক আর্টিস্ট এখন পপ মিউজিক যেগুলো করছে এগুলো হয়তো অনেক ভালোভাবে ডিফারেন্ট ভাবে করছে, সো আই থিঙ্ক দ্যাট ইজ গুড। ফিল্মের দিক থেকে আমি দেখেছি অনেকে কাজ করে যারা, আমি একটা ব্যাকগ্রাউন্ড টুকটাক ট্রাই করেছিলাম, বাট যারা করছে বেশ মিনিংফুল ভাবে, খুব ইমোশনাল ভাবে অনেক কিছুই মানে কেটার করে জিনিসটা করতে পারছে, সো দ্যাট ইজ অলসো গ্রেট। আই থিঙ্ক ইন্ডাস্ট্রি আরো ভালো হবে, যেমন মুভি ইন্ডাস্ট্রি এখন সিনেমা আমাদের কিন্তু ভালো হচ্ছে, এক্স্যাক্টলি। সো সেটার সাথে সাথেও কিন্তু আমাদের সাউন্ড ট্র্যাকস গুলা, তারপরে সিনেমার গানগুলা, স্কোরস গুলা, এগুলো আমি কনফিডেন্ট ভালো হবে। মানে ওই মেকিং এর ওই জায়গা থেকে আসলে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে অনেক। যেমন হ্যাঁ। বন্ধুত্ব এক্সপ্রেস একটা ফিল্ম এসছে, হ্যাঁ। সবগুলো গানই ব্যান্ডের, সেখানে বেশিরভাগ গানই ব্যান্ডের, Right, এবং right. সেটা খুব ভালো গানগুলোকে লেগেছে নতুন করে আনা এক্স্যাক্টলি, এবং খুব ভালো লেগেছে আসলে। এবং তোমার মতামত করে জানতে চাই যে ওটিটিতে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, ফিল্মে আমি খুব পজিটিভ আর কি ব্যাপারটা, আমার ভালো লাগছে যে অনেক ইয়াং আর্টিস্টরা আছেন এবং পুরানো আর্টিস্ট মিলিয়ে কাজ হচ্ছে, একটা খুব জমজমাট অবস্থা আর কি, যে গান হচ্ছে আর কি। যেমন লেভেল 5 একটা ব্যান্ড আছে, তাদের একটি ফিল্মে গান এসেছিল, তো এটা আমাদের জন্য তো অবশ্যই একটা গুড সাইন। মানে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? তোমার টেকটা কিরকম? যে আমার কাছে সব কিছু মিলিয়ে চিন্তা করতে গেলে আমার যে খুব আসলে ভালো লাগে ব্যাপারটা তা না। মানে ওভারঅল মিউজিকের যে Right, অবস্থা আর কি, মানে থাকে না, আমরা এই যে যা কিছু কথা হলো ওটিটিতে গান যাচ্ছে বা কিছু, তো সংখ্যা আসলে হিসাব করলে আসলে কয়টাই বা, তাই না? তো এই ব্যাপারটা অনেক সময় এই যে আমাদের যে ভরাডুবি, হ্যাঁ, সেখানে যে খড়কুটো, আমরা যখন ডুবে যেতে চাই তখন খড়কুটো আমাদের একটা আশা যোগায়, তাই না? সো এটা আমি বোঝাচ্ছি আসলে সংখ্যাটা, হয়তো 10টা গান যাচ্ছে, 20টা গান গিয়েছে, ভালো ভালো গান, কিন্তু আগে যেটা হতো যে আসলে অসংখ্য গান, আমরা একটা ক্যাসেটের গান শুনে শুনে ভাজা ভাজা করে ফেলতাম, তো তাই না? তো সেই হিসেবে আসলে গান কিন্তু হচ্ছে, অসংখ্য ভালো গান হচ্ছে, কিন্তু সেটা সামনে আসছে না সামহাও।
এখন হয় কি যে সরি হ্যাঁ শিশু ভাই আপনি না আমি সরি একটা কথা মানে মাথায় ছিল, সরি ইন্টারাপ্ট করলাম। মানে অ্যাকচুয়ালি আমরা তো ব্যান্ডে সবাই মিউজিক ব্যান্ড, আমরা এক্সপিরিয়েন্স মোটামুটি অনেক বছর ধরে করি। একটা জিনিস আমাদের জন্য খুবই এসেনশিয়াল যে ব্যান্ড মিউজিক হিসাবে কিন্তু এখন আমাদের অনেক ভালো গান দিতে হবে, বিকজ সবসময় যখন একটা মুভমেন্ট হয় ইন্ডাস্ট্রির মধ্যে তখন এটা কালেকটিভলি হয়। ফর এক্সাম্পল 2000 এর দিকে প্রথমে কিন্তু 90s একটা ওয়ারফেজ মাইলস একটা রেভলিউশন করে আসে, পরে কিন্তু আন্ডারগ্রাউন্ড সিন আবার উঠে আরেকটা রেভলিউশন করে। সো এখন কিন্তু ব্যান্ডের জায়গা থেকে এখন খুবই এসেনশিয়াল যে সব যারা যারা ব্যান্ড আছে তারা নতুন নতুন মিউজিক, অনেক ভালো ভালো মিউজিক দেয়। সো একটা দুইটা ব্যান্ড মিউজিক দিলে হয় কি, তার থেকে যেমন আছে না বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেমন অনেকগুলি হাজার যখন গার্মেন্টস হয় তখন ইন্ডাস্ট্রির উপর চোখটা পড়ে। সো সিমিলারলি আমাদের ব্যান্ডের অনেক ভালো গান দেওয়া লাগবে, নাহলে কিন্তু মানে ইয়েটা মুভ করে না। যেমন এই যে ওটিটিতে গান যাওয়া, সিনেমায় গান যাওয়া, এটাই তো আসলে মানে হওয়ার কথাই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু পাশাপাশি ওই যে মানে আর্টিস্টদের, সোলো আর্টিস্টদের অ্যালবাম বের হওয়া, ব্যান্ডের অ্যালবাম বের হওয়া, এখন সিঙ্গেলসের যুগ চলছে, সিঙ্গেলস বের হওয়া যেটাই হচ্ছে সেটা মানুষের সামনে পর্যন্ত যাওয়াটা এখন একটা কঠিন ব্যাপার। আমি কোনো অভিযোগ হিসেবে বলছি না, কোনো সমাধানও আমার কাছে নেই, কিন্তু যেটা বাস্তবতা যে আমাদের আসলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমের উপর ডিপেন্ড করতে হয়, ফেসবুকের অ্যালগরিদমের উপর ডিপেন্ড করতে হয় যে সেটা মানুষের কাছে আদৌ পৌঁছাবে কিনা, ইউটিউব আসলে আদৌ মানুষের নিউজ সেটা নিয়ে যাবে কিনা, ইউটিউবে চোখে পড়বে কিনা, কারণ এটার উপর ডিপেন্ড করতে হয় আসলে। হ্যাঁ, সব আর্টিস্টদের তো, স্ট্রাগলিং ব্যান্ডগুলোর তো ওরকম ইয়ে নেই যে তারা আসলে মিডিয়া বাইং করবে। রাইট, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে আসলো আসলে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা আসলো। এখন আমি যদি মনে করি যে একটা গান প্রচার প্রসারের জন্য আসলে আমাদের এই যে সোশ্যাল হ্যান্ডেলসগুলো আছে অথবা স্পটিফাই আছে, তো এই আন্ডারস্ট্যান্ডিংটা কি আসলে ম্যাস লেভেলে চলে গেছে কিনা এটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। যে যেটা হয় যে আমাদের যে বক্তার বলছিল যে আমাদের ডিপেন্ড করতে হয় অ্যালগোরিদমের উপরে, এখানেও একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা স্টাডির নিজেদের একটা সেলফ এডুকেশনের ব্যাপার আছে কিনা, যে আমি আসলে কোন সময় একটা গানটা আপলোড করব, বা এই মার্কেটিং বা প্রচার প্রসারের ব্যাপারটাই কি আসলে আর্টিস্টরাই করবে নাকি আসলে আই থিঙ্ক যেটা হচ্ছে কি যে আনফরচুনেটলি আগে যেটা ছিল যে একটা গান, ভালো গান বেরোলে একটা ক্যাসেটের মধ্যে সেই গানটাই মানুষ শুনতো, রেডিওতে যেত বা টিভিতে যেত, ওই একটা ভাবেই চলে আসতো। এখন ইন্টারনেটে এত বড় স্কোপ হয়ে গেছে, এত আর্টিস্ট হয়ে গেছে, একটা দুইটা ডিফারেন্স হয়ে গেছে, একটা হচ্ছে মানুষ ভাইরাল হওয়া আর হচ্ছে ভালো গান হওয়া। সো এখন হয়েছে কি যে ওই একটা ভালো প্রচার করতে গেলে মানুষ ভাইরাল হয়ে যদি ভালো গান অ্যাটাচ করে তখন জিনিসটা কি হয়। সো এই কথাটা ঠিক যে আমাদের যখন এই যে এআই এর মধ্যে আসে, আনফরচুনেটলি এখন হচ্ছে যে খুব কমপ্লেক্স একটা সোশ্যাল মিডিয়া যুগের মধ্যে আছি, যেটার মধ্যে মানুষ রাতারাতি ভাইরালের ভাতাতেই চলে যায়, কিন্তু এটা ভালো গান আসতে অনেক সময় লাগে। এটা ইট ইজ আ ভেরি মানে ভেরি কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ, খুবই সময় নেই, আমাদের চলে যেতে হবে। শিশির অসংখ্য ধন্যবাদ, বক্তিয়ার তোমাকেও ধন্যবাদ, রিয়াল প্রভু ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। যেতে যেতে বক্তিয়ার কণ্ঠে শেষ গানটা শুনবো, আমি ছোট্ট করে বিদায় নিয়েছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখাবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ গান। থ্যাংক ইউ পলাশ ভাই, অ্যান্ড থ্যাংক ইউ যমুনা টিভিকে, ছুটির রাতের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই, শিশির ভাই অ্যান্ড রিয়াল, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যখন তোমার মনে পড়বে আমার, হয়তো বা আমি দূরে, বহু দূরে, যখন তোমার চোখে পড়বে ধূলিকণা, দূর থেকে আমি দেব ছোট্ট একটা ফুল। ভেবে নিও আছি তোমার চাদরে মিশে রঙিন নকশা হয়ে, ভেবে নিও আছি তোমার কেউ রঙে কিংবা কোমল তুলিতে। ঝড়ের রাতে বিজলির শব্দে লুকিও না ভয়ে, দেখো জানালায় উড়ে বেড়াই আমি চড়ুই হয়ে।
ভুলিতে